আমরা এখন দেখব ডেবিট ও ক্রেডিট। সো ডেবিটের ক্রেডিট সম্পর্কে আমরা এর আগে অনেক ভিডিওতে কথা বলেছি, আবারও এখানে বলতেছি। টি এবং চলমান জের যে দুইটা ছক এর আগে দেখেছি আমরা, সেখানে ডেবিট এবং ক্রেডিট দুটো অংশ শব্দ আছে। সো ডেবিট নির্ধারণ ব্যতীত হিসাব প্রস্তুত, ডেবিট ক্রেডিট নির্ধারণ ব্যতীত হিসাব প্রস্তুত সম্ভব নয়। ডেবিট এবং ক্রেডিট মনে রাখা সহজ উপায় হচ্ছে, ডেবিট মানে এটা হচ্ছে বাম সাইডে, তোমার হাতের বামটাকে লক্ষ্য করো, এটা হচ্ছে ডেবিট, আর ডান হাতকে মনে রাখবে এটা হচ্ছে ক্রেডিট। তো ডেবিট মানে আবার বলতে পারি, ডেবিট হচ্ছে যোগ আর ক্রেডিট হচ্ছে বিয়োগ। যদি কোনো কিছুতে তো ব্যবসায়িক প্রতিষ্ঠান সুবিধা গ্রহণ করে, সুবিধা পায়, বা কোনো কিছু ব্যবসা প্রতিষ্ঠানে আসে, তাহলে সেটাকে আমরা ডেবিট বলবো। আর যদি কোনো কিছু আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে যায়, তাহলে সেটাকে আমরা ক্রেডিট করব, ক্রেডিট বলবো। তো এই জিনিসগুলো মনে রাখলে ডেবিট এবং ক্রেডিট খুব সহজেই মনে রাখা যায়। বাম হাত ডেবিট, ডান হাত ক্রেডিট। এবং যদি কোনো কিছু ব্যবসা প্রতিষ্ঠানে আসে তাহলে সেটা ডেবিট, যদি ব্যবসা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যায় সেটা হচ্ছে ক্রেডিট। তো দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে আমরা জানতে পেরেছি প্রতিটি লেনদেন দুটি বিপরীতমুখী সমপরিমাণ পরিবর্তন আনয়ন করে। একটি পরিবর্তন ডেবিট, অপরটি ক্রেডিট। ডেবিট মানে সুবিধা, যে সুবিধা পাচ্ছে সে ডেবিট হবে, যে সুবিধা প্রদান করতেছে সে ক্রেডিট হবে। তো এখন আমাদের যেটা আগে দেখেছি, যেমন যে ইকুয়েশনটা সবসময় মনে রাখতে হবে, এ ইকুয়ালস টু এল প্লাস ই, মানে অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব। তো এটা হচ্ছে বাম পাশ, এটা ডেবিট, এগুলো হচ্ছে ডান পাশ, এগুলো ক্রেডিট। এখন যদি কোনো কিছু ব্যবসা প্রতিষ্ঠানে আসে, তার মানে ডেবিট হবে এবং এটা বাড়বে। আবার এখানে যদি ক্রেডিট হয় তাহলে এটা কমবে, তার মানে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হয়ে যাচ্ছে। আবার এখানে যদি ক্রেডিট হয় এটা বাড়বে, আর যদি ডেবিট হয় এটা কমবে। তো সহজভাবে মনে রাখা, বাম হাত ডেবিট, ডান হাত ক্রেডিট। ডেবিট মানে যদি সুবিধা আসে সেটাকে আমি ডেবিট করব, যদি সুবিধা চলে যায় সেটাকে আমি ক্রেডিট করব। সো কখনোই লেনদেনের দ্বারা দুইটি হিসাবে একই দিক প্রভাবিত হবে না, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট বা ক্রেডিট ও ক্রেডিট হবে না। এটা মনে রাখতে হবে, সবসময় একটা ডেবিট হবে আর একটা ক্রেডিট হবে, কারণ দুইটাই সমান পরিমাণে থাকতে হবে। তো কখনোই ক্রেডিট আর ক্রেডিট হবে না, কখনোই ডেবিট আর ডেবিট হবে না, কারণ দুইজনের মধ্যে যে লেনদেনটা হচ্ছে তার মধ্যে একজন সুবিধা প্রদান করে আর একজন সুবিধা গ্রহণ করে। দুইজনই সুবিধা প্রদান করতে পারে না, কারণ তাহলে গ্রহণ করার কেউ থাকবে না। দুইজনই সুবিধা গ্রহণ করতে পারে না, কারণ তখন সুবিধা প্রদান করার কেউ থাকে না। এই জন্যই ডেবিট আর ডেবিট কখনোই হবে না, ডেবিট এবং ক্রেডিট সবসময় হবে। তো দুইটা দুই ধরনের হতে পারে, এবং ডেবিটের অ্যামাউন্ট আর ক্রেডিটের অ্যামাউন্ট সমান হতে হবে। তো ডেবিট ক্রেডিটের আমরা আরেকটু ডিটেলে দেখি। প্রতিটি লেনদেন সম্পূর্ণ হওয়ার পর হিসাব সমীকরণের উভয় দিকে সর্বদা সমান থাকবে। হিসাবের মোট ডেবিট টাকা এবং মোট ক্রেডিট টাকা সমান হবে। এই দুটি তথ্য হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় সহজ, যেটা আমরা আগে দেখেছি। অ্যাসেট, লায়াবিলিটি, ইকুইটি, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব বাংলায় বললে। সো মোট ডেবিট সমান মোট ক্রেডিট। এখানের যে মোট ক্রেডিট অ্যামাউন্টটা থাকবে আর এখানে যে মোট ডেবিট অ্যামাউন্টটা থাকবে, দুইটা সমান হতে হবে। যদি দুইটা সমান না হয় তার মানে কোনো গরমিল আছে। তাহলে সম্পদ ডেবিট, দায় হচ্ছে ক্রেডিট, মালিকানা সত্ত্ব ক্রেডিট। সো মূলধন আনায়ন, নগদ অর্থ বা যে কোনো সম্পদ ও আয় অর্জিত হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি, এবং মালিকের উত্তোলন বা নগদ অর্থ বা যে কোনো সম্পদ ও ব্যয় সংগঠিত হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। এগুলো মনে রাখতে হবে। যদি মালিক টাকা উঠায় নেয় বা কোনো ব্যয় হয় বেশি, তাহলে মালিকানা সত্ত্ব মানে মালিকের অধিকার কমে যাবে। আর যদি মালিক টাকা আনে তাহলে মালিকের, বা যদি আয় হয় তাহলে মালিকের অধিকার বেড়ে যাবে। সো এখানে উল্লেখ্য, মালিকের কর্তৃক নগদ অর্থ বা যে কোনো সম্পদ আনায়ন এবং গ্রহণের জন্য পৃথক হিসাব সংরক্ষণ করা হয়, যাতে করে দুইটি মোট পরিমাণ সহজেই জানা যায়। যেমন ডেবিটে লিখি সম্পদ বৃদ্ধি, দায় হ্রাস, মালিকানা সত্ত্ব হ্রাস, আয় হ্রাস, ব্যয় হ্রাস। যদি এরকম হয় তাহলে সেগুলো ডেবিট হবে। আর সম্পদ হ্রাস হলে ক্রেডিট হবে, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি ক্রেডিট হবে, আয় বৃদ্ধি হলে ক্রেডিট হবে, ব্যয় হ্রাস হবে, ব্যয় হ্রাস হলে ক্রেডিট হবে। তো ডেবিট ক্রেডিট নির্ণয়ের সারসংক্ষেপে যদি আমরা দেখি, সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব যোগ আয় মাইনাস ব্যয়। তো আমাদের মালিক যে টাকাটা নিয়ে আসছে আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানে, সেটা সম্পদ হিসেবে আছে, এবং তার সাথে এই ব্যবসা করার পরে যত আয় ব্যয় হচ্ছে সব কিছুই মালিকানা সত্ত্বের উপরে প্রভাব ফেলবে। যেমন আমরা এখানে একটা উদাহরণের মাধ্যমে দেখি, নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু হলো,
লেনদেনে ফলে নগদ অর্থ বা সম্পদ বৃদ্ধি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। তার মানে নগদান বৃদ্ধি মানে হচ্ছে সম্পদ বৃদ্ধি। তো আমরা জানি এই পাশে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট করতে হবে, আর এখানে বৃদ্ধি পাওয়াতে হলে আমাদের ক্রেডিট করতে হবে। কারণ নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব মানে মালিকানা সত্ত্ব হিসাব এটা হচ্ছে ক্রেডিট। আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, তার মানে আমরা সম্পদ বা আসবাবপত্র নিয়ে আসলাম 10,000 টাকায়, আমার নগদ টাকা থেকে চলে গেল। সো লেনদেনের ফলে আসবাবপত্র বৃদ্ধি, নগদান অর্থ হ্রাস পেয়েছে। যেমন আসবাবপত্র হিসাব ডেবিট হবে, নগদান হিসাব ক্রেডিট হবে। আমরা এর আগে পড়েছি, এর আগের ভিডিওতে আমরা শিখেছি যে একটা সম্পদ বৃদ্ধি পেলে আরেকটা সম্পদ হ্রাস পাবে। তো ওই বৈশিষ্ট্য এখানে পরিলক্ষিত হচ্ছে। সো ব্যাংকের 5,000 টাকা জমা দিয়ে হিসাব খোলা হলে ব্যাংক হিসাব বৃদ্ধি পাবে, নগদান হিসাব হ্রাস পাবে। এটাও সম্পদ, এটাও সম্পদ, এটা বৃদ্ধি পেয়েছে, এটা হ্রাস পেয়েছে। নগদে পণ্য বিক্রয় 12,000 টাকা, পণ্য বিক্রয় করলে নগদ টাকা আসছে, তার মানে নগদান হিসাব আমার বৃদ্ধি পাবে, ডেবিট করতে হবে, আর বিক্রয় হিসাব যেটা আছে সেটাকে ক্রেডিট করতে হবে। সো মালিক কর্তৃক নগদ উত্তোলন 1,000 টাকা, মালিক টাকা নিয়ে গেছে, তো উত্তোলন হিসাব ডেবিট হবে, নগদান হিসাব ক্রেডিট হবে।